দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন ব্যস্ত থাকার কারণে ক্লাস নিতে পারিনি, তবে তোমাদের আশ্বস্ত করছি এরপর থেকে রেগুলার ক্লাস আমি নেব। তোমরা যারা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলে জয়েন করনি, তারা কমেন্ট বক্সে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যেও। আমি কখন ক্লাস নেব এবং যাবতীয় তথ্য সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই তোমরা পাবে। ঠিক আছে? ক্লাসের আপডেট, যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো একটা নির্দিষ্ট সময় আমি পিডিএফ হিসাবে দিয়ে দেব, সেইগুলো পাবে। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও ক্লাসগুলো ঠিক সময়ের আপডেট পাওয়ার জন্য এবং কোশ্চেন এবং বিভিন্ন ধরনের বিষয় জানার জন্য। তবে আজকে আমরা কি ক্লাস করব? আজকে তোমাদের যে তৃতীয় সেমিস্টারে ভূগোলের সাব টপিক অর্থাৎ উপবিষয় আছে, সেই উপবিষয় কি আছে? মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের প্রথম চ্যাপ্টার বা ইউনিট ওয়ান হলো জনসংখ্যা বা পপুলেশন। এই টপিকটা থেকে পরীক্ষায় আসতে পারে এই রকম গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সহ ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট থাকবে না এবং প্রশ্নপত্র যেগুলো করাবো সেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ তোমাদের সুবিধা হবে কি, এই প্রশ্নগুলো করানোর সঙ্গে সঙ্গে আমি এই প্রশ্নের ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন আজকে, যে ডেমোগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ডেমোগ্রাফি বা জনমিতি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন আসিল গুইলার্ড 1855 সালে। তিনি ছিলেন একজন ফরাসি বিজ্ঞানী, যিনি তার বইতে এই প্রথম শব্দটা ব্যবহার করেন, জনমিতি বা ডেমোগ্রাফি শব্দটা। ঠিক আছে? তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? মনে রাখবে, ফরাসি বিজ্ঞানী ছিলেন। এর পরের প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? ডেমোগ্রাফি একটা হলো ডেমোস এবং আরেকটা হলো গ্রাফিয়া। ডেমোস কথার অর্থ কি? মানুষ বা জনগণ, এবং গ্রাফিয়া বা গ্রাফিন যার অর্থ হলো বিবরণ বা আলোচনা। ঠিক আছে? এই শব্দ দুটির মিলনেই ডেমোগ্রাফি বা জনবিজ্ঞানের শব্দটির উৎপত্তি হয়েছে। মানুষ বা জনগণ সম্পর্কে বিবরণ বা আলোচনা ডেমোগ্রাফিতে করা হয়। তারপরে তৃতীয় প্রশ্ন, জনসংখ্যার আনুষ্ঠানিক ও বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কি বলা হয়? ডেমোগ্রাফি বা জনবিজ্ঞান বলা হয়। কারণ এই ডেমোগ্রাফিতে কি কি দেখানো হয়? মানব জনসংখ্যার আকার, অর্থাৎ কত জনসংখ্যা আছে কোনো একটা দেশে সংখ্যার দিক থেকে, তার বয়স কাঠামো, তার লিঙ্গ কাঠামো, কোথায় কত জনসংখ্যা বন্টন আছে, সময়ের সাথে সাথে তার পরিবর্তন, অর্থাৎ জন্ম মৃত্যু বা পরিব্রাজন, এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়াকে পরিব্রাজন বলে। এই সংক্রান্ত বিষয়গুলি ডেমোগ্রাফি বা জনবিজ্ঞানে আলোচনা করা হয়। এরপরে চতুর্থ প্রশ্ন, কোনো নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার আকার, গঠন এবং পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যানগত আলোচনাকে কি বলা হয়? বলা হয় জনবিজ্ঞান। এখানে কি কি করা হয়? জনবিজ্ঞানের মূল কাজই হলো জনসংখ্যার বিভিন্ন উপাদান, যেমন বয়স, লিঙ্গ কাঠামো, জন্ম মৃত্যু হার ইত্যাদির সংখ্যাগত বা পরিসংখ্যানগত অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি বিশ্লেষণ করা হয়। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডেমোগ্রাফির একটি প্রধান উপাদান নয়? ডেমোগ্রাফির প্রধান উপাদান নয় এখানে হবে মাটির উর্বরতা। বাদবাকি জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন এখানে সবকটাই ডেমোগ্রাফির উপাদান। এরপরে আমরা দেখব যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অফ পপুলেশন, বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন ও জনঘনত্ব এই অধ্যায়ের একটা টপিক। এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 6 প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের প্রায় কত শতাংশ অঞ্চলে কোনো স্থায়ী জনবসতি নেই?
পৃথিবীর প্রায় ৩০% অংশে দুর্গম অরণ্য, যেমন অতি শীতল অঞ্চল। অতি শীতল অঞ্চলের মধ্যে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড পড়বে, প্লাস শুষ্ক মরুভূমি আছে পৃথিবীতে। সেই জায়গাগুলোতে জনবসতি গড়ে ওঠেনি, তাই এই জায়গাগুলোকে বলা হয় কি, আনএকুমেন। ঠিক আছে, আনএকুমেন। আর যে জায়গায় বসতি গড়ে ওঠে তাকে বলা হয় একুমেন। ঠিক আছে, এই শব্দটা মনে রাখবে। এই শব্দ দুটো মনে রাখবে, যেখানে বসতি গড়ে ওঠেনি পৃথিবী সেটাকে বলা হয় আনএকুমেন, আর যেখানে বসতি গড়ে উঠেছে তাকে বলা হয় একুমেন। তারপরে 7 প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে, কোন দেশের মোট জনসংখ্যা এবং মোট স্থলভাগের ক্ষেত্রমানের অনুপাতকে কি বলা হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে যে মোট জনসংখ্যাকে মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করা হয়। যেমন এই রকম মোট জনসংখ্যা আর মোট দেশের ক্ষেত্রমান, এই দুইয়ের অনুপাতকে কি বলা হয়? জনঘনত্ব। ঠিক আছে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন মানুষ বসবাস করে সেইটাকে দেখানো হয় এই সূত্র দ্বারা। যেমন আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে সব থেকে জনঘনত্ব বেশি কলকাতাতে, প্রচুর ঘিঞ্জি ভাবে বসতি গড়ে উঠেছে, মানুষ অনেক সংখ্যায় থাকছে ছোট জায়গায়। 8 প্রশ্ন, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো কি? একটু আগে তোমাদের লিখিয়ে দিয়েছি যে মোট জনসংখ্যা বাই মোট ক্ষেত্রফল। ঠিক আছে, যেখানে যত বেশি সুযোগ সুবিধা বেশি থাকবে সেখানে মানুষ বেশি করে বসতি স্থাপন করবে। 9 প্রশ্ন, জনসংখ্যার বন্টনের ওপর প্রভাব বিস্তারকারী একটি প্রধান প্রাকৃতিক কারণ কি? জনসংখ্যাকে প্রধান প্রভাব বিস্তার করে, মনে রাখবে যে ভূপ্রকৃতি। কোন একটি জায়গা যদি পার্বত্য অঞ্চল হয় তাহলে সেখানে জীবন ধারণ করা কঠিন, তাই মানুষ সেখানে বসবাস করে না, কারণ জলের সমস্যা, যাতায়াতের সমস্যা, কাজ নেই, চাষবাস হয় না, শিল্প নেই। কিন্তু সমভূমি অঞ্চলে মানুষ চাষবাস করতে পারে, কৃষিকার্যের সঙ্গে সঙ্গে শিল্প তৈরি হয়, পরিবহন ব্যবস্থা ভালো, জলের যোগান আছে, সেই কারণে মানুষ সমভূমিকে বেছে নেয় বসতি তৈরির জন্য। তাই এইখানেই সমভূমিতে সব থেকে জনঘনত্ব প্লাস জনবন্টন পৃথিবীর মধ্যে বেশি। 10 প্রশ্ন, মহাদেশগুলির মধ্যে কোন মহাদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে এশিয়া মহাদেশের জনঘনত্ব সব থেকে বেশি, কারণ এশিয়া মহাদেশের আয়তন যেমন বড় তেমন এখানে চীন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলি অবস্থিত। ফলে মহাদেশগুলির মধ্যে এশিয়ার জনঘনত্ব সর্বাধিক। 11 প্রশ্ন, ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের জনঘনত্ব কম হওয়ার প্রধান কারণ কি? ওশিয়ানিয়া এবং অস্ট্রেলিয়ার জনঘনত্ব কমের কারণ, এখানে বিস্তীর্ণ মরুভূমি ও শুষ্ক জলবায়ু আছে। যেমন অস্ট্রেলিয়ায় আছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, অত্যন্ত শুষ্ক জলবায়ু, চাষবাস করা যায় না। যেমন অস্ট্রেলিয়ার সব থেকে বেশি জনসংখ্যা কোথায় থাকে? অস্ট্রেলিয়ার সব থেকে বেশি জনসংখ্যা থাকে, মনে রাখবে, উপকূল অঞ্চল বরাবর। এটা অস্ট্রেলিয়া যদি কল্পনা করো, অস্ট্রেলিয়ার ম্যাপ এটা, এই অস্ট্রেলিয়ার সব থেকে জনসংখ্যা বেশি থাকছে এই উপকূল অঞ্চলে। ঠিক আছে, এই উপকূল অঞ্চলেই মানুষ বেশিরভাগ থাকছে। আর মাঝখানেই আছে সব থেকে বড় দেশের একটা গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি, তাই এইখানে মানুষ বসতি স্থাপন করেনি, খুব কম সংখ্যায় জনঘনত্ব আছে। এরপরে 12 দাগের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার নিবিড় জনবসতি গড়ে ওঠার প্রধান অর্থনৈতিক কারণ কি? নিবিড় জনবসতি মানে খুব বেশি জনবসতি গড়ে উঠেছে, অর্থাৎ এখানে জলসেচ ভালো আছে, উর্বর জমিতে কৃষিকাজ করে, যেমন বাংলাদেশ, ভারত, চীন। পলিমাটিযুক্ত অঞ্চল, মৌসুমী বায়ুর যুক্ত অঞ্চল,
যার ফলে বৃষ্টির যোগান অব্যাহত থাকে সারা বছর। 4টে ঋতুও মোটামুটি ভালোভাবেই দেখা যায়। তাই মানুষের সহনশীল বা মানুষের বসবাসযোগ্য পরিবেশ তৈরি হয়, এখানে জনবসতি বেশি। 13 প্রশ্ন, কোন দেশের মোট জনসংখ্যা ও মোট চাষযোগ্য বা কার্যকরী জমির অনুপাতকে কি বলা হয়? এখানে মনে রাখবে কার্যকরী জমি বলেছে না, তাই মানুষ যে জমিকে কাজে লাগাচ্ছে, কাজে করছে যে জমির উপরে, সেইটা হলো কার্যকরী জমি, কখনোই ফেলে রাখছে না। এইটাকে বলা হয় কি কায়িক বা ফিজিওলজিক্যাল জনঘনত্ব। কারণ এখানে কি করা হয়, দেশের সব চাষের যোগ্য জমি হয় না, তাই মোট জনসংখ্যাকে যখন কেবল চাষযোগ্য বা প্রকৃত উৎপাদনশীল জমি দিয়ে ভাগ করা হয়, তখন তাকে কায়িক জনঘনত্ব বা ফিজিওলজিক্যাল জনঘনত্ব বলা হয়। তোমাদের এখানে মনে হতে পারে যে কৃষি ঘনত্ব কেন হলো না? কৃষি ঘনত্ব হলো যে মোট কৃষকের সঙ্গে মোট চাষযোগ্য জমির অনুপাতকে বোঝানো হয়। আর কায়িক বা ফিজিওলজিক্যাল জনঘনত্ব দিয়ে মোট জনসংখ্যার সঙ্গে মোট চাষযোগ্য জমি বা কার্যকরী জমির অনুপাত বোঝানো হয়। কৃষি ঘনত্ব তাহলে কি বললাম? মোট কৃষক এবং মোট চাষের জমির অনুপাত। আর 14 দাগের প্রশ্ন, কৃষি ঘনত্ব বলতে কি বোঝায়? এখানে আবার দিয়েছে, কৃষি ঘনত্ব বলতে বোঝায় যে মোট কৃষক জনসংখ্যার সঙ্গে মোট চাষযোগ্য জমির অনুপাত। ঠিক আছে, বেশ। 15 প্রশ্ন, জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে নিচের কোনটি সামাজিক সাংস্কৃতিক কারণ হিসাবে গণ্য করা হয়? সামাজিক এবং সাংস্কৃতিক কারণ, এটার উত্তর হবে শিক্ষা ও ধর্মীয় কেন্দ্রের বিকাশ। অর্থাৎ একই ধর্মের মানুষ, ধরে নাও হিন্দু ধর্মের মানুষ একসঙ্গে বেশি করে থাকবে কোন একটা জায়গায়, ইসলাম ধর্মাবলম্বী মানুষ একটা নির্দিষ্ট জায়গায় একসঙ্গে থাকবে, আবার তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ, জৈন, খ্রিস্টানও তাদের ধর্মকে অনুসরণ করে, এইরকম ব্যক্তিদের সঙ্গে থাকতেই পছন্দ করে। তাই এটা হলো সামাজিক ও সাংস্কৃতিক কারণ। তারপরে কোনো ধর্মীয় কেন্দ্রের পাশাপাশি থাকবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশিও থাকবে মানুষ। এরপরে জনসংখ্যা বৃদ্ধির নিয়ামক ও পরিমাপক থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 16 দাগের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির প্রধান 3টি নিয়ামক বা উপাদান কি কি? জনসংখ্যা যে বৃদ্ধি হয় তার প্রধান 3টি নিয়ামক হবে কি? যে জন্মহার হলে জনসংখ্যা বাড়ে, মৃত্যুহার হলে জনসংখ্যা কমবে, এবং পরিব্রাজন যদি দেশের মধ্যে হয়, অর্থাৎ অন্য দেশ থেকে আমাদের দেশে আসে, তাহলে জনসংখ্যা বাড়বে, আবার আমাদের দেশ থেকে যখন মানুষ চলে যাবে অন্য দেশে, তখন জনসংখ্যা কমবে। তাই এই 3টি হলো জনসংখ্যা বৃদ্ধির নিয়ামক। 17, কোনো বছর প্রতি 1000 জনসংখ্যায় জীবিত জন্ম নেওয়া শিশুর সংখ্যাকে কি বলা হয়? মনে রাখবে, এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটাকে বলা হয় অশোধিত জন্মহার বা ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট। 1000 জন জনসংখ্যায় জীবিত যতজন শিশু জন্ম নিচ্ছে। 18, অশোধিত জন্মহার পরিমাপের সূত্রটা কি? উত্তর বি, নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্ম এবং বছরের মধ্যকালীন মোট জনসংখ্যাকে 1000 দিয়ে গুণ করে এটা বের করা হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। 19, অশোধিত মৃত্যুহার বলতে কি বোঝায়? অশোধিত মৃত্যুহার বলতে বোঝায় যে প্রতি 1000 জন জনসংখ্যায় বছরে মৃত্যুর সংখ্যা। অর্থাৎ কি, যে কোনো একটি নির্দিষ্ট বছরে কোনো অঞ্চলের প্রতি 1000 জন জনসংখ্যার অনুপাতে মোট যতজন মানুষের মৃত্যু ঘটে তাকে অশোধিত মৃত্যুহার বলা হয়। 20, কোনো অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি কিভাবে নির্ণয় করা হয়? স্বাভাবিক বৃদ্ধি নির্ণয় করা হয় সাধারণভাবে জন্মহার মাইনাস মৃত্যুহার, অর্থাৎ যতজন জন্মাচ্ছে তার সঙ্গে মৃত্যুহার যতজন হলো সেটা মাইনাস করেই আমরা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি পাই।
আর যখন বলতো জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি, তখন এই সূত্রটা হতো প্রকৃত বৃদ্ধি। এখানে প্রকৃত বৃদ্ধি কি হবে? জন্মহার মাইনাস মৃত্যুহার আর পরিব্রাজন। পরিব্রাজন বলতে এখানে আর একটা যোগ হবে, আমাদের দেশ থেকে কতজন গেল সেটা এক্স, আর আমাদের দেশে কতজন এলো ওয়াই। ঠিক আছে, এটা যদি করা হয় তাহলে জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি পাওয়া যাবে। যদি কোনো অঞ্চলের পরিব্রাজন বা মাইগ্রেশনকে যুক্ত করে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি হিসাব করা হয়, তবে তাকে কি বলা হয়? প্রকৃত বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, প্রকৃত বৃদ্ধির সূত্রটা হবে, আর একবার ভালো করে লিখে দিই, জন্মহার মাইনাস মৃত্যুহার প্লাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স হলো কতজন দেশ ছাড়লো আর কতজন দেশে এলো। বিদেশি কেউ। ঠিক আছে, এটা দিয়ে আমরা জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি নির্ণয় করি। 22, উন্নত দেশগুলিতে মৃত্যুহার হ্রাসের প্রধান কারণ কি? চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়া এবং তার সঙ্গে জনস্বাস্থ্য ব্যবস্থার উপর উন্নতি, সেই কারণে উন্নত দেশগুলিতে মৃত্যুহার হ্রাস হয়েছে। 23, জনসংখ্যা পরিবর্তনের গতি প্রকৃতি যখন ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায় বা অপরিবর্তিত থাকে, ধনাত্মক মানে জনসংখ্যা বাড়ছে, ঋণাত্মক মানে জনসংখ্যা কমছে, তখন বা অপরিবর্তিত থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় জনসংখ্যা স্থবিরতা, অর্থাৎ জনসংখ্যা বাড়ছেও না এবং কমছেও না। যখন কোনো দেশে জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হয়, ঠিক আছে, বা জন্মহার কমতে কমতে জনসংখ্যা বৃদ্ধি থমকে দাঁড়ায় বা ঋণাত্মক হতে শুরু করে, তখন জনসংখ্যা স্থবিরতা বা পপুলেশন স্টেবিলাইজেশন বলা হয়। ঠিক আছে, এখানে কি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে, আগে জনসংখ্যা বেশি ছিল, বাড়ছিল, কিন্তু ধীরে ধীরে ঋণাত্মক মানে কমছে বা অপরিবর্তিত থাকছে, এটা কি বলা হয়? জনসংখ্যা স্থবিরতা। 24, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী খাদ্য উৎপাদন বাড়ে কিভাবে? খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক প্রগতিতে। ম্যালথাস বলেছেন যে আমাদের যে খাদ্য উৎপাদন বাড়ছে 1, 2, 3, 4, 5 এইরকম করে গাণিতিক হারে, কিন্তু জনসংখ্যা বাড়ছে কেমন করে? 1, 2, 4, 16, 64 এইভাবে করে। ঠিক আছে, 2, 4, 8, 16, 32 এইভাবে জ্যামিতিক হারে। তাহলে জনসংখ্যা যেহেতু বাড়ছে জ্যামিতিক হারে, তাই ভবিষ্যতে খাদ্যের সংকট হতে পারে, কারণ খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক পদ্ধতিতে। ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাবে কিন্তু খাদ্য উৎপাদন একই থাকবে। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী গাণিতিক পদ্ধতিতে বাড়ে খাদ্য উৎপাদন, আর জ্যামিতিক পদ্ধতিতে বাড়ে জনসংখ্যা। 25, ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক প্রগতিতে। বেশ, যেটা একটু আগে বললাম। এরপরে পরিব্রাজনের সংজ্ঞা ও প্রকারভেদ থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো, যে 26, স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থানের পরিবর্তন করাকে কি বলা হয়? স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষ যদি চলে যায় সেটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশন মানুষ দুটো বিষয়কে সামনে রেখে করে, এক পুশ আর পুল। পুশ মানে যে জায়গায় তার বাসস্থান সেখান থেকে তাকে ঠেলে দিচ্ছে, আর পুল মানে যে জায়গায় যাবে তাকে টানছে। এবার মানুষ
কোনো জায়গায় যদি সুযোগ সুবিধা বেশি পায় তাহলে সেইখানে তার আকর্ষণ বল কাজ করে, দিয়ে মানুষ তার নিজের বাসস্থান ছেড়ে যে জায়গাটা তার ভালো লাগলো সেখানে চলে গেল। এইটাকেই বলা হয় কি, পুল। আর আমাদের দেশ ছেড়ে যদি কেউ চলে যায়, আমাদের দেশের কোনো জায়গায় তার পছন্দ হচ্ছে না, অসামাজিক কাজকর্ম চলছে, কোনো অধিকার পাচ্ছে না, তাহলে মানুষ সেই জায়গা ছেড়ে চলে যাবে। সেইটাকে বলা হয় কি, পুশ বা ঠেলা। 27, পরিব্রাজনের ক্ষেত্রে যে স্থান থেকে মানুষ চলে যায় সেই স্থানটিকে বলা হয় প্লেস অফ অরিজিন বা উৎসস্থল। অর্থাৎ উৎসস্থলে কি কাজ করে? উৎসস্থলে কাজ করে পুশ। আর পুল কোথায় কাজ করে? গন্তব্যস্থলে। যেখানে মানুষ যাচ্ছে। এরপরে 28, যে সমস্ত কারণ মানুষকে নিজস্ব বাসস্থান ত্যাগ করতে বাধ্য করে সেগুলিকে কি বলা হয়? বিকর্ষণকারী বা পুশ ফ্যাক্টরস। যেমন অসামাজিক কাজকর্ম, চুরি, ডাকাতি, যুদ্ধ, কর্মহীনতা, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, মানুষকে এই ধরনের যদি বিষয়গুলো থাকে তাহলে বিকর্ষণ করে সেই জায়গা ছেড়ে দিতে। 29, নিচের কোনটি পরিব্রাজনের একটি বিকর্ষণকারী উপাদান? বিকর্ষণকারীর উপাদান হলো রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ। রাজনৈতিক অস্থিরতা যেমন দাঙ্গা বা যুদ্ধ মানুষকে নিজের জন্মভিটে ছাড়তে বাধ্য করে। বাকি তিনটি যেমন কর্মসংস্থান, উন্নত জীবনযাত্রা, শিক্ষা, এগুলো হলো আকর্ষণকারী উপাদান যা মানুষকে টেনে আনে। 30, যে সমস্ত কারণ বাইরের কোনো স্থান থেকে মানুষকে নিজের দিকে আকর্ষণ করে সেগুলিকে কি বলা হয়? আকর্ষণকারী উপাদান। যেমন ভালো কর্মসংস্থানের সুযোগ, চাকরি পাওয়ার সুযোগ, স্বাস্থ্য পরিষেবার সুযোগ, এই জিনিসগুলো। 31, নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে যাওয়াকে কি বলা হয়? অন্য কোনো দেশে চলে যাওয়াকে বলা হয় কি, যে নিজের দেশ ছেড়ে চলে গেল। দেশ ছেড়ে চলে গেল মানে কি, এমটি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি, এমিগ্রেশন। আর যে দেশে গেল তাহলে এটা হবে ডেস্টিনেশন প্লেসে, যেখানে গেল। গন্তব্যস্থলে লেখো, গন্তব্যস্থলে যে যাচ্ছে সেখানে। আর ইমিগ্রেশন হবে কোথায়? যে বাসস্থান আগে যেখানে ছিল। ঠিক আছে, প্লেস অফ অরিজিন। 32, বাইরের কোনো দেশ থেকে কোনো ব্যক্তি যখন নতুন একটি দেশে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে তখন তাকে কি বলা হয়? ইমিগ্রেন্ট বা অভিবাসী। ঠিক আছে, ইমিগ্রেন্ট বা ইমিগ্রেশন, যেটা এখানেই এখনই বললাম, ইমিগ্রেশন। 33, ভারতের মতো উন্নয়নশীল দেশে গ্রামীণ অঞ্চল থেকে শহর অঞ্চলে পরিব্রাজনের প্রধান কারণ কি? কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য মানুষ তার নিজের বাড়িঘর ছেড়ে শহরে যায় একটা কাজের আশায়। কারণ গ্রামে সবসময় কাজ পাওয়া যায় না, যার জন্য মরশুমি বেকারত্ব, দারিদ্র্য দেখা দেয়। মরশুমি বেকারত্ব মানে একটা নির্দিষ্ট ঋতুতে কাজ পেলেও অন্যান্য ঋতুতে কাজ পায় না। ধরে নাও কোনো ফসল বোনা হচ্ছে বা ফসল কাটা হচ্ছে, তখন কাজ পেলেও আর বাদ বাকি সময় কাজ পেল না। তাই মানুষ সেই সময় কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য দেশ ছেড়ে শহরে যেতে পারে, বড় দেশে চলে যেতে পারে, আর গ্রাম ছেড়ে মানুষ শহরে যেতে পারে। 34, ঋতু পরিবর্তনের সাথে পশুপালকদের পার্বত্য অঞ্চল ও সমভূমি অঞ্চলের মধ্যে স্থান পরিবর্তনকে কি বলা হয়? ঋতু পরিবর্তনের সাপেক্ষে আদিবাসী কিছু মানুষ, পশুপালকরা কি করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে একবার যাচ্ছে গরমকালে আর শীতকালে আসছে সমভূমিতে।
তাই এটাকে বলা হয় কি ট্রান্সহিউম্যান্স বা ঋতু প্রবাস। 35 পরিব্রাজনে মহাকর্ষ সূত্র কে প্রবর্তন করেন? মহাকর্ষ সূত্র কি, অর্থাৎ এইখানে তৈরি করেন প্রথম দেন যে ডব্লিউ.জে. রেইলি বা জে.কে. জিফ, ঠিক আছে। আর রেভেনস্টাইনকে লিখছি না, রেভেনস্টাইনকে পরিব্রাজন সূত্রের জনক বলা হয়। তবে ভৌগোলিক দূরত্ব জনসংখ্যার আকারের উপর ভিত্তি করে গ্র্যাভিটি মডেল এর আধুনিক সূত্রায়নে জি.কে. জিফ এবং খুচরো বাণিজ্যের টান হিসাবে ডব্লিউ.জে. রেইলি নাম জড়িয়ে আছে। তাই এটা উত্তর হবে কি ডব্লিউ.জে. রেইলি। এরপরে বয়সলিঙ্গ পিরামিডের ধারণা থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো, যে কোনো দেশের জনসংখ্যাকে বয়স এবং লিঙ্গের ভিত্তিতে সাজালে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বয়সলিঙ্গ পিরামিড বা জনসংখ্যার পিরামিড। জনসংখ্যার পিরামিডে বাঁ দিকে থাকে পুরুষ জনসংখ্যা, ডান দিকে থাকে মহিলা জনসংখ্যা, ঠিক আছে। এইরকম দেখতে হয় ডায়াগ্রামটা অনেকটা। আর প্রত্যেকটা বারের ভেতরে এইখানে 0 থেকে 4, 4 থেকে 8 এইভাবে পরপর লেখা থাকে। 37 জনসংখ্যা পিরামিডের উলম্ব অক্ষ সাধারণত কি নির্দেশ করে? সব থেকে উপরে এই টপে যে মানুষরা থাকছে সেটা হলো ওল্ড এজ বা অনেক বয়সী মানুষ বা বয়স শ্রেণী বা বয়স গোষ্ঠী, ঠিক আছে। এই যে ও সব থেকে টপে থাকে বেশি বয়সী মানুষ আর সব থেকে নিচে থাকে অল্প বয়সী মানুষ, তাহলে এই টোটালটাতে কি নির্দেশ করছে? এই টোটালটা যে উলম্ব অক্ষ এটাতে কি নির্দেশ করছে? এটাতে নির্দেশ করছে বয়স। 38 জনসংখ্যা পিরামিডের অনুভূমিক অক্ষের বাম ও ডান দিক যথাক্রমে কি নির্দেশ করে? বাম দিকে নির্দেশ করে পুরুষ জনসংখ্যা এবং ডান দিকে নির্দেশ করে নারী জনসংখ্যা। এরপরে 39 একটি চওড়া ভূমি ও সংকীর্ণ শীর্ষযুক্ত পিরামিড কি নির্দেশ করে? ধরে নাও এইরকম একটা পিরামিড, মাঝখানের অংশটা মোটা আর যত নিচের দিকে নামছে বয়স বা কমছে তার অংশটা এরকম করে প্রসারিত। তাহলে এই যে এইখানে এই জায়গায় জনসংখ্যা বেশি আছে, অর্থাৎ অল্প বয়সী জনসংখ্যা বেশি, আর ওপরে এই যে এই পার্টটাতে জনসংখ্যা কম। তাই এখানে কি বলা হচ্ছে যে নিচের অংশটা প্রশস্ত কিন্তু ওপরেরটা সংকীর্ণ। এটা থেকে নির্দেশ করছে যে এইখানে প্রচুর পরিমাণে শিশু জন্ম নিচ্ছে, অর্থাৎ উচ্চ জন্মহার আছে, আর উপরের অংশে এই জায়গাতে জনসংখ্যা কমে গেছে বলে এটাকে বলা হচ্ছে কি উচ্চ মৃত্যুহার, ঠিক আছে। বেশ। 40 অনুন্নত বা প্রাক শিল্পায়িত দেশে জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন হয়? উত্তর হবে চওড়া তল বিশিষ্ট ত্রিভুজাকার, ঠিক আছে। চওড়া তল বিশিষ্ট ত্রিভুজাকার। জন্মহার ও মৃত্যুহার দুটোই বেশি হওয়ায় অনুন্নত দেশের পিরামিডটি একদম খাঁটি ত্রিভুজের মতো দেখায়, যার বেসটি বা তলদেশটি খুব চওড়া হয়। অর্থাৎ খাঁটি ত্রিভুজ মানে এইরকম। এরকম ত্রিভুজ শেপে দেখায়, চওড়া তল আর উপরের দিকটা সংকীর্ণ। 41 স্থিতিশীল জনসংখ্যা বিশিষ্ট পিরামিডের আকৃতি সাধারণত কেমন হয়? স্থিতিশীল মানে জনসংখ্যা আর বাড়ছে না এবং কমছেও না,
তাই এটাকে কি বলা হবে, যে স্থিতিশীল জনসংখ্যার পিরামিড হবে ঘন্টা আকৃতি। ঠিক আছে, আবার এখানে কি বলা যেতে পারে, যে ঘন্টার মতো লাগে, এখানে কোন দেশে আছে, যেমন ফ্রান্স বলা যেতে পারে উদাহরণ হিসাবে, আর ইউনাইটেড কিংডম বলা যেতে পারে। 42, যদি কোনো দেশে জনসংখ্যা পিরামিডের ভূমি সংকীর্ণ হয় তবে কি নির্দেশ করে? ভূমি সংকীর্ণ মানে জন্মহার হ্রাস পাচ্ছে, জন্মহার কমছে। ভূমি মানে কি, নিচের অংশটা, আর নিচের অংশে কি থাকে, নিচের অংশে এই যে নিচের অংশে কি থাকবে, নিচের অংশে থাকবে অল্প বয়সী শিশু বা জনসংখ্যা, তারা যদি কম থাকে তাহলে কি বলবো, যে জন্মহার হ্রাস পাচ্ছে বা কম। 43, জাপান, জার্মানি ও সুইডেনের মতো উন্নত দেশগুলি জনসংখ্যা পিরামিড কেমন প্রদর্শন করে? সংকীর্ণ ভূমিযুক্ত, হ্রাসমান বা ঋণাত্মক পিরামিড থাকে। ঠিক আছে, সংকীর্ণ ভূমি মানে নিচের দিকটা সংকীর্ণ একদম, এই যে এরকম হয়, নিচের দিকটা খুব বেশি প্রশস্ত নয়। নিচের দিকটা খুব বেশি প্রশস্ত নয়, আর উপরের দিকটাও খুব বেশি সংকীর্ণ নয়, এইরকম নির্দেশ করে। ঠিক আছে, সংকীর্ণ ভূমিযুক্ত, হ্রাসমান বা ঋণাত্মক পিরামিড, নিচের দিকটাও খুব বেশি সংকীর্ণ নয়, ওপরের দিকটাও খুব বেশি সরু হয়ে যায়নি, কারণ বয়স্ক জনসংখ্যা বেশি থাকায়। চিকিৎসা ব্যবস্থা উন্নত। জনসংখ্যা পিরামিডে 44, জনসংখ্যা পিরামিডে কার্যক্ষম জনসংখ্যা সাধারণত কোন বয়স গোষ্ঠীকে বোঝায়? কাজ করে, মানুষ কাজ করে 15 থেকে 59 বা 64 বছরের মধ্যে, তাই এটা হবে কর্মক্ষম জনসংখ্যা। নির্ভরশীল জনসংখ্যা বলতে কোন বয়স শ্রেণীকে বোঝায়? যারা নিজে ইনকাম করে না এবং যাদের ইনকাম করার রাস্তা বন্ধ, আগে ইনকাম করতো এখন বর্তমানে করে না, তারা হলো নির্ভরশীল জনসংখ্যা। যেমন 0 থেকে 14 বছর বয়স, তারা ইনকাম করা শুরুই করেনি, আর 60 বছরের ঊর্ধ্বে তারা বিভিন্ন কর্মক্ষেত্র থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, তাই তাদের বলা হয় কি, নির্ভরশীল জনসংখ্যা, যারা নিজের ওপর নয় অন্যের ওপর ডিপেন্ড করে বেঁচে আছে। যেমন তোমরা ছাত্রছাত্রী একজন নির্ভরশীল জনসংখ্যা। যে দেশে নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকবে সেই দেশকে অনুন্নত ধরা হবে, আর যে দেশে কর্মক্ষম বা কার্যকর জনসংখ্যা বেশি থাকবে সেই দেশকে উন্নত দেশ বলা যেতে পারে। লিঙ্গ অনুপাত পরিমাপের সাধারণ সূত্রটি কি? লিঙ্গ অনুপাতের সাধারণ সূত্র আমরা জানি, যে এখানে বলা হয় যে মোট নারী সঙ্গে মোট পুরুষ কতজন আছে। ঠিক আছে, ভারতে 1000 জন পুরুষের অনুপাতে নারীর সংখ্যা কত, 1000 জন পুরুষে নারীর সংখ্যা কত, সেইটা দিয়েই আমরা লিঙ্গ অনুপাত নির্ধারণ করি। 47, কোনো দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ যদি স্ফীত হয় তবে সেই দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে? মধ্যভাগ স্ফীত মানে কর্মক্ষম জনসংখ্যা বেশি আছে, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা লভ্যাংশ বৃদ্ধি পায়, শ্রমিক সংখ্যা বাড়ে। 47, দীর্ঘ গড় আয়ু বা এবং প্রবীণদের সংখ্যা বৃদ্ধি জনসংখ্যা পিরামিডের কোন অংশে প্রতিফলিত হয়? সব থেকে ওপরে চওড়া শীর্ষভাগ বা প্রসারিত শীর্ষভাগ যদি থাকে তাহলে সেই পিরামিডটাকে বলবো দীর্ঘ আয়ুর পিরামিডের দেশ, দীর্ঘ আয়ু আছে সেই দেশে। ঠিক আছে, অর্থাৎ মানুষ সহজে মারা যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য। 49, পরিব্রাজনের ফলে কোনো শহরে জনসংখ্যা পিরামিডে 15 থেকে 35 বছর বয়সী পুরুষের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেলে পিরামিডের কি পরিবর্তন হবে? এটা উত্তর হবে কি, যে যুব তরুণ বয়স শ্রেণীর পুরুষের দিকে পিরামিডটি বেশি স্ফীত হবে। উত্তর হবে বি। লাস্ট প্রশ্ন, থমাস ম্যালথাস তার বিখ্যাত জনসংখ্যা বিষয়ক প্রবন্ধ অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন কত সালে প্রকাশ করে? উত্তর 1798 সালে প্রকাশ করে। ঠিক আছে, যেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য যোগানের মধ্যে যে অসম সম্পর্ক ও তার কুফল সেটা নিয়ে সতর্ক করেছিলেন সমগ্র বিশ্বকে। ঠিক আছে, 50টা প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ক্লাসে
জনবসতি সম্পর্কে প্রশ্ন আলোচনা করব এবং তোমাদের জানিয়ে রাখি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে মিলিয়ে একটা মক টেস্ট সিরিজ চালু করেছি, যেখানে প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয়। তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে 35 মার্কসের, সেই টোটাল অধ্যায়কে খুঁটিয়ে তৈরি করা প্রশ্নপত্র আলোচনা আমি সপ্তাহে একটা করে নেব। আর এই রকম থিওরি ক্লাস তো চলতেই থাকবে, আর খুব শিগগিরই আমি প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।